নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি থিয়েপেক্স ব্ল্যাক বক্সে সোমা মাইন্ড থিয়েটারের আয়োজনে আয়োজিত হয়ে গেল থিয়েনার 5.0। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। সোমা মাইন্ড থিয়েটারের 2017 মূকাভিনেত্রী সম্মান, যেটা আমরা শুরু করি ভারতবর্ষে প্রথমবার আমরাই শুরু করি। শিশির মঞ্চে আমাদের প্রথম মূকাভিনেত্রী সম্মান আমরা প্রদান করি। 5 জন মূকাভিনেত্রী তাদেরকে সম্মান জানানো হয় এবং ধীরে ধীরে আমরা 8টা বছর আমরা এই সম্মান প্রদান করি এবং প্রায় ভারতবর্ষের 30 জন মূকাভিনেত্রী আমরা যারা শিল্প চর্চা করছে এবং করেছে তাদেরকে আমরা খুঁজে বার করি এবং তাদেরকে সম্মান জানাই। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের যত সময় গেছে আমরা এগিয়েছি এবং সব থেকে বড় আরেকটা পুরস্কার আমরা শুরু করেছি, সেটা হলো মনের মালিক সম্মান, যেটা 2022 সালে আমরা শুরু করি এবং ভারতবর্ষের থিয়েটার এবং মূকাভিনয় জগতে যারা রয়েছেন আমরা দুজন করে এই সম্মান, মনের মানিক সম্মান আমরা দিয়ে থাকি। এবং মনের মানিক মানিক মজুমদার আমরা সবাই জানি, সোমানির বাবা। আমি হয়তো তার সান্নিধ্য পাইনি বা তার কাজ দেখিনি, কিন্তু তার প্রতিচ্ছবি হিসাবে আমি দিদির কাছে যেটা দেখি এবং সেটা সত্যি অভাবনীয় এবং তার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারি যে সেই মানুষটা কত বড় মাপের একজন শিল্পী ছিলেন, কত বড় মনের একজন মানুষ ছিলেন। তা এই সম্মান আমরা দিয়ে আসছি বিগত 3 বছর ধরে এবং 6 জনকে আমরা এই সম্মান প্রদান করেছি এবং খুব গর্বের বিষয় হলো গত বছর আমি এই সম্মানে ভূষিত হয়েছি এবং সেটার জন্য সত্যি আমি খুব কৃতজ্ঞ এবং গর্বিত নিজের কাছে। আমারও দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল এবং এটা কেমন মানে মনোভাবটা আমি বলছি, বাড়িতে ভালো রেজাল্ট করলে বা ভালো কাজ করলে বাবা মা যেমন উপহার দেয়, আমার কাছে এটা মনে হয়েছে যে আমি এত বছর ধরে কাজ করেছি, ভালো কাজ করেছি, সেই জন্য এই সম্মানটা দিদি আমাকে ভেবেছেন এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর থিয়েনার আজকে আমরা 5ম বর্ষে থিয়েনার দেখতে দেখতে 5টা বছরও আমরা কাটিয়ে ফেললাম। থিয়েনার 2021 সালে আমরা এই থিয়েনার শুরু করেছিলাম। তার আগে একটু বলি, 2020 সাল যখন আমাদের করোনা আক্রান্ত সারা বিশ্ব যখন আমাদের ঘরবন্দি, তখন আমরা ক্লাসেটেরিয়া নামে একটি ক্লাস, অনলাইন ক্লাস আমরা শুরু করেছিলাম, যেখানে ভারতবর্ষের বিভিন্ন মানুষ, আলোক শিল্পী থেকে শুরু করে মূকাভিনয় শিল্পী, আঙ্গিক শিল্পী, বাচিক শিল্পী, মেকআপের আর্টিস্ট সবাই আমাদের ক্লাস করিয়েছেন এবং প্রচুর অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, অনেক কিছু শিখেছি। কারণ আমাদের মনে হয়েছে যে সেই সময়টা আমাদের কিছু শেখার একটা সময়, কারণ আমরা সারা বছর ধরে এত কাজ করি, শেখার সময়টা আমরা পাই না। সেই বছরটা আমরা শেখার জন্য রেখেছিলাম এবং সেই জন্যই এই ক্লাসেটেরিয়া আমরা শুরু করেছি এবং 2021 সালে আমরা এই থিয়েনার এই ভাবনাটা আমরা ভেবেছিলাম, যেটা থিয়েটার এবং সেমিনার, সেমিনারের যে মানে থিয়েটার বিষয়ক যে আলোচনাগুলো হবে সেটা নিয়ে আমাদের এই নামকরণ থিয়েনার, এবং নামকরণটাও করেছেন আমাদের সবার প্রিয় বাপ্পাদা অরিন্দম দাস। আমরা বলি সোমা মাইন্ড থিয়েটারে কর্ণধার সোমা দাস, কিন্তু তার সাথেও আরেকজন আছে, সেটা হচ্ছে অরিন্দম দাস। এই নামটা বলতেই হয়। সবসময় আমাদের পাশে থেকেছেন এবং দূর থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। চলো আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা
মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে যারা এখানে আজকে উপস্থিত আছো তারা আসলে তুমিতে এই জন্যই, তুইতেও আছে দুজন, কারণ তোমাদের সঙ্গে এই যে কথাটা সারাক্ষণ ধরে আমার মনে হয় যে আমি নির্বাক মানুষ, কিন্তু আমার সঙ্গে তোমাদের কথাটা বোধহয় সব থেকে বেশি হয় এখানে নানান বিষয়। তো থিয়েটার নিয়ে নতুন করে কিছু বলার নিয়ে অলরেডি অজিত বলে দিয়েছে। অজিত আমাদের ভীষণ অনেক মানে কি বলবো দীর্ঘদিনের একদম শুরু থেকে অজিত আমাদের মধ্যে। তো সোমা মাইন্ড থিয়েটার এই জায়গাটা ভীষণ সেলিব্রেট করছে আজকে, যে 5th ইয়ার আর কি সেমিনার। কারণ আমাদের মনে হয়েছিল যে আমরা না একঘেয়ে ওই সেমিনার প্রত্যেকটা জায়গায় যাই গম্ভীর গম্ভীর আলোচনা হয়, যে ওয়াই নট আড্ডা, ঠিক আছে? সেই জন্য স্পিচটাও আমি ওই আড্ডার মতন করেই দিচ্ছি, যে আমাদের সোমা মাইন্ড থিয়েটার কি করেছে জানি না, বাট আমরা চেষ্টা করেছি যে চিরাচরিত ধারণা থেকে সেই ধারণাকে সম্মান দিয়ে একটু নতুন কিছু করা, এই আমরা মানে আমাদের 10 বছরের যাপনে এটাই চেষ্টা। তো আজকের যে বিষয় নিয়ে আমাদের থিয়েটার একটু অন্য নামে, যে আড্ডা, যে ক্লাসেটেরিয়ার কথাও বললো, সেটা অনলাইন করেছি, সেটা আমরা ভেঙে চুরে থিয়েটার বলে আমরা এই আড্ডাটা করবো। এমন কিছু ব্যাপার না, যেটা আজকের যেটা নতুন বা আমাদের আজকের যে প্রশ্নটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। দাঁড়াও তো, এটা লাগবে। মুনমুন আমাদের সোমা মাইন্ড থিয়েটারের একজন সহযোদ্ধা, এবং এটা এই ফুলটা ভাবিনি নিয়ে এসছে, কোথা থেকে খুঁজে নিয়ে এসছে আমি জানি না, ভীষণ টেস্ট বোঝা যাচ্ছে। এই ধরো, কয়েকদিন পরে দেবাশিসের সমবয়সী এরকম। ওকে চল আমি এটা ধরছি, তুমি দাও না সমাধি দাঁড়াও, সমাধি দাঁড়াও, সমাধি মিটলে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও তুমি, মধ্যমণি। তুমি এটা দাও, ওটা আমার ওটা না, এটা দাও, দুটোই দাও। গাছটা দাও, গাছটা ধরো, গাছটা একটু দাঁড়াও, এইবার ফটো, এইবার ফটো, চলো ফটো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা আমি দিয়ে দেবো, আর এটা না, তোমরা এত বছরের থিয়েটার যাপনে তোমরা কোনটাকে বেশি প্রাধান্য দিয়েছো, যে থিয়েটারটা শিখেছো আগে নাকি আগে এসে দল গড়েছো? ফার্স্ট বক্তা আমি সিনিয়র দিয়ে শুরু করি, অরিন্দমদা বলো বলো বলো। তোর যে সাবজেক্টটা, তুই যে বিষয়টা নিয়ে বলতে চাইছিস, যে থিয়েটারটা শিখে দল গড়বো নাকি আগেই দল গড়বো, এবার একটা ঘটনা দেখ, আমি এখানেই প্রমাণ দেই। তুই সাঁতার কাটতে পারিস? সাঁতার কাটতে বললে কাটবি? কি হবে, ডুবে যাবি তো। তুই কেউ গাড়ি চালাতে পারে? এখানে গাড়ি চালাতে পারে? আচ্ছা, যে পারে না তাকে গাড়ি চালাতে বলে গাড়ি চালাবে? মরে যাবে। হ্যাঁ, এই যে একটা প্রবলেম, কেউ গান না জানে তাকে গান গাইতে বলে কিছুতেই সে গান গায়। কেউ নাচতে নাচ জানলে কিছু না, কিন্তু তাকে বলি থিয়েটার করবি, একটা চেষ্টা করতে পারি, একটা চেষ্টা করতে পারি। রাজার পাটটা দিলে ভালোই লাগবে, শুনিনি শুধু দাঁড়াবো, এটা ঠিক। এই জায়গাটার অদ্ভুত আমাদের তৈরি হয়েছে, থিয়েটার করতে গেলে শিখতে হবে, এটা হচ্ছে প্রাথমিক। কিন্তু বাকিগুলো থিয়েটার করে তো ভুল করলে তো আমি মরবো না, যা খুশি করি না কেন, কিন্তু এগুলোর ক্ষেত্রে মারা যেতে পারি। তো ওগুলো যদি শিখতে হয় তো থিয়েটারটাও শিখতে হবে, এটা হচ্ছে ভালো। তা আমাদের সময় থেকে যদি আমি ধরি, সেই সময়টায় থিয়েটারটা শিখতে হবে। সেভাবে থিয়েটারটা শেখার মানে কি, থিয়েটার মানে তখন অত কিছু প্রতিষ্ঠান ছিল, এনএসডি ছিল অবভিয়াসলি, কিন্তু বিশাল সব জায়গায় এরকম থিয়েটার ওয়ার্কশপ, থিয়েটারের কাজ কিন্তু হতো। শিল্পটা, পারফর্মিং আর্টটা এমনই, আমার কিছু বেসিক শেখাতে হয়। আমার গলার কিছু কাজের জন্য গলাকে আমি ওঠানামা শেখাবো, শারীরিক কিছু পরিশ্রম করে যাতে আমি মুভমেন্ট করতে পারি, এগুলো আমার কাছে। শিল্পের যে এটা মানে প্রজেকশনটা, সেটা কিন্তু সম্পূর্ণতা ভেতর শিল্পী কিন্তু তৈরি করে। তাহলে এনএসডি থেকে যতজন লোক এত বছর রয়েছে সব বড় বড় শিল্পী হয়ে যেত, ওটা হয় বহু জায়গায়। শিল্পীটা ভেতরে, সেটা তাকে নিজে নারিশ করে তৈরি করতে হবে। এবং দেখা যায় কোথাও কিচ্ছু শেখেনি, অসম্ভব ভালো অভিনয়, কিন্তু তার ভেতরে অনেক কিছু ছিল, সেটা আমরা যে কোথা থেকে শিখেছি, সে প্রকৃতি থেকে শিখেছি, সে
সে মানুষকে দেখে শিখেছে, তার অবজারভেশন লেভেল অনেক হাই। সে কোনো একটা গলা যাচ্ছে, আওয়াজ করছে, যেমন ছোটবেলা আমরা করতাম দোকান থেকে সিলে কাটাও, সিল কাটাও, সেটা আমরা গলায় বাড়িতে করতাম সিলে কাটাও, না বুঝেও তো করলাম, কিন্তু ওই গলাটার মধ্যে আমি আমার চেষ্টা করতাম। এবার আমাদের পাড়া দিয়ে একজন খবরের কাগজ ওই যে কিনতে যায় না, সেই ভদ্রলোক যেত, এগুলো কাকারা ভালো জানে। আমার একটা খুব বড় অভ্যাস, আমি যদি কাউকে শুনি, আমি তাকে অনুকরণযোগ্য হয়ে গেলে আমার অজান্তে অনুকরণ করব। সে বলতো এপারে খাবারে এইটা না, আমি খুব ছোটবেলায় এমন শুরু করলাম, আমার বয়স 3-4 বছর হবে, এমন শুরু করলাম যে সেই ভদ্রলোক আমার পাড়া দিয়ে যাওয়াটাই না। এটা এবং এটা খুব বাস্তব, মানে বানিয়ে বানিয়ে বলছি না। আচ্ছা, আমাদের এক পিয়ন আসতেন, তার অদ্ভুত একটা টেকনিক ছিল, মানে এগুলো ঠান্ডার চলে মনে পড়ছে কেন, এগুলো বলছি পরে। সে আসতো, আমাদের টাইটেল রায়চৌধুরী, প্রথম হাত দিত দূর থেকে, রায়চৌধুরী বাড়ি, আর আমার ইনস্ট্যান্ট বেরোবে হ্যাঁ। থিয়েটারে 2002 থেকে শুরুটা করলাম, শুরু করে বুঝলাম যে ওই অনুকরণটা আমার কতটা কাজে লাগবে এই থিয়েটারে। প্রথম অনুকরণ, এইবার যদি টোটালটাই অনুকরণ করতে শুরু করে দিই তাহলে তো মুশকিল। তখন আসলে শব্দটা অনুসরণ করতে হবে, মানে কাউকে অনুসরণ করলাম, অনেককে দেখে অনুসরণ করলাম, সেইটা নিয়ে আমি আমার মঞ্চে আমার মতন করে ক্যারেক্টারটাকে উপস্থাপন করলাম। আমার বাবার কাছে গল্প শুনেছি, বাবার সঙ্গীতে এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় এমন কোনো নাটক নেই যেটা দেখেননি, এবং এমন কোনো মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক কোনোটা 2-3বার 4বার 5বার করে দেখেছি, এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রকাশনা বলতেন আর এটা কবার হলো। তো ফলে সে না প্রথম দিন থেকে কাকারাও নাটক দেখতো, সেই দশচক্র দেখার জন্য সারা রাত লাইন জাগিয়েছে। রবীন্দ্র সদনের সামনে শুয়ে থাকে। 2004-এ যখন দলটা তৈরি হয়েছে তখন আমি স্কুলে পড়ছি, তো আমি থিয়েটারটা অবশ্যই করছি। তো দলটা যারা গড়েছে সে আমার পাশের বাড়ির একজন আমার দাদা, আমার পাড়াতে তো দাদা। দলটা আমার বাড়ির খাটে গড়া হয়েছে, আর কিছুই না। আমার বাড়িতে একটি এক্সট্রা রুম ছিল, যে রুমে সবাই বাথরুমটা করতে পারে, তাই দলটা তৈরি হয়েছিল, সেখানে আমার অবদান নেই কোনো। এবং আমি তখন নিজের মতো নিজে থিয়েটার করছি। একটা সময় কি হয়, থিয়েটার শিখতে আমি শেখার জন্য থিয়েটার করছি, ওর সাথে যখন পরিচয় তখন আমি অভিনয় করছি। একটা সময় মনে হয়েছে যে অভিনয়টা আমার দ্বারা হবে না, বা আমার অভিনয় করতে ভালো লাগছে। তখন একেবারেই থিয়েটারের সবকিছু বন্ধ করে আমি শেখা শুরু করলাম যে কিভাবে কোনো একটা যদি থিয়েটার করতে হয়, কোনো একটা যুদ্ধ থেকে পা গলাতে হবে, তখন দেখি তাহলে নির্দেশনাটা শেখা যায়। আমার কিছু অন্যান্য গুণ আছে, আমি ভালো কম্পিউটারটা জানি, আমি ভালো ছবি আঁকতে জানি, মিউজিক সেন্সটা আছে, তাহলে আমি একটা নির্দেশনাটা শিখি, হাতে কলমে শিখি। যখন শেখা কমপ্লিট হলো, এবার দেখছি সমস্যাটা যে থিয়েটারের নির্দেশনার এমন একটা কাজ, এইটার একা হচ্ছে। অভিনয় করলে সুবিধা, এটার একা করা যাচ্ছে। অভিনয় করলে সুবিধা আছে যে হলুদ, নীল, বেগুনি, কমলা কোন একটি দলে চলে যাওয়া যাবে। এবার আমার নির্দেশনা, আমি তো একটা হলুদ, নীল, বেগুনি গিয়ে দলে গিয়ে বলতে পারবো না দাদা আমি নির্দেশনা করবো, সেখানে মেরে থাকবে। তখন ঠিক করলাম ততদিনে এই যে দলটা, মানে যে দলে আমি এখন আছি, এই দলটা এখন পটল তুলছে, মানে যারা দলটা তৈরি করেছিল তাদের দ্বারা থিয়েটার হচ্ছে না, দলটা বন্ধ হয়ে গেছে। বললাম যখন দলটা বন্ধ হয়ে গেছে, কিছু মানুষজন এখন অব্দি আছে, তারা চাইছে থিয়েটারটা করতে, এখানেই হোক থিয়েটারটা। আমার দলে ঢোকার কারণ, মানে এই দলে থিয়েটার করার কারণটা হচ্ছে তাই। আমি যদি এই রেস্টুরেন্টে খেতে পাই এবং ভালো খেতে পাই, তাহলে আমি রেস্টুরেন্টে খাবো। কালকে যদি দেখি এই রেস্টুরেন্টের খাবার ভালো নয়, আমি রেস্টুরেন্টটা চেঞ্জ করে দিই, যদি আমার খিদেটা থাকে। আমার কাছে আমার দলও রেস্টুরেন্ট, কালকে যদি আমার দল আমার পছন্দ না হয়, আমি অন্য কোনো রেস্টুরেন্টে যাবো যদি আমার খিদে থাকে। যদি দেখি আমার বিরিয়ানির খিদে নেই, মানে আমি যদি থিয়েটারকে বিরিয়ানি বলি, আমার বিরিয়ানি খিদে নেই, আমি নিরামিষাশী হয়ে গেছি, আমি দল থিয়েটার ছেড়ে দেবো। আমার কাছে থিয়েটারটা তাই, আগে থিয়েটার শিখতে হবে, দল সেকেন্ডারি একটা বিষয়। প্রচুর ডিরেক্টর, আমি হচ্ছে সৌমিত্র, তো কোনো দল নেই। ও যখন এটা নাটক পায়, মানে পায় তো নাটক ওর, তখন ও 10, 20, 15 জনকে ফোন করে, চলো আমরা সবাই মিলে একটা টাকা জমা একটা নাটক করি, হল বুকিং করে, তাই হয়ে গেল। বা একটা দলকে অফার করে, আমি একটা শো করবো, তুমি কি আমাকে নিতে রাজি? হ্যাঁ নিতে রাজি। আজকে আমাদের মধ্যে শুভজিতের দলে তো 2 বছর ডিরেকশন দিচ্ছে না, তাহলে কেউ ডিরেকশন দিতে পারছে না। তা আমি কোনোদিনই মনে করি না যে চিত্তপট বা ইফটা বা সোমা মাইম বা সবুজ এই দলগুলো আমাদের ডিরেকশন দেওয়ার জন্য।
আমাদের থিয়েটার করার জন্য একটি কতগুলো মানুষ দরকার। আমার কাছে হাঁটুরায় গিয়ে ওর দলে সবাইকে আমি চিনি না, বলার থেকে আমি যাদের সাথে উদ্ঘোষ করছি তাদের বলাটা ইজিয়ার। এই মুহূর্তে এখানে ইয়াং জেনারেশন, এই আমার সন্তান সম এদের কাছে একটা শিক্ষা দেয়, দুই বন্ধু বসে আছে এই যে একে অপরকে অ্যাপ্রিশিয়েট করছে, এটাও একটা শিক্ষা। এক্স্যাক্টলি। তার মানে আমি ছোটবেলায় না যখন এরকম আমার মা বলতো পড়তে, অনেকবার মার খেয়েছি। তোষকের নিচে বই পড়ে তার উপর বসে থাকতাম, সবাই বই পড়ছে, কোথাও বই পাচ্ছে না। আমার দাদার হঠাৎ বললো এ উঠছে না কেন, তুই ওঠ, দেখলো তোষকের নিচে বই। আমি না যেদিন 3টে দিন রিহার্সাল হতো সপ্তাহে, আমার কাছে ব্যাপারটা এতটা ভালো লাগার আর এত সারপ্রাইজিং ছিল, আমি না সমস্ত কাজ করে নিতাম। করে এই দরজাটা আমার কিন্তু এই দলে এন্ট্রি বারণ ছিল। আচ্ছা। এবং আমি এই দরজার এখানে চুপ করে এইখানটাই হ্যাঁ, মানে তুমি এসো, তুমি দেখো, কিন্তু তুমি কথা বলবে না, তোমার কোনো নলেজ নেই, তুমি কোনো কথা বলবে না। তো ওখানে বসে দেখতাম, দেখতে আমার ভীষণ ভালো লাগতো, সব কাজ মিডিয়াটা দেখতাম। একদিন দেখতে দেখতে মনে হলো আমাদের সংসারটা তখন চলে, আমার এই সামনে ওই অফিস রুমটার মধ্যে না দেবাশিস আঁকা শেখায় আর কম্পিউটার শেখায়। এই দুটো জিনিস থেকে যেটুকু যা টাকা আসে সপ্তাহের শেষে বাবার হাতে 250 টাকা দেবাশিস দিত, মানে শুধু চালটুকু ঘরে স্টোর থাকতো। 250 টাকাতে আমাদের সারা সপ্তাহের ডাল নুন দিয়ে ওইটুকুই আসতো। কারণ দেবাশিস সর্বস্ব, তো মানে যেটুকু ও নিজে মিডিয়াতে যেটুকু কাজ করতে যা রোজগার করেছে সব এখানেই ঢেলেছে। আমার যেটুকু যা সেভিংস ছিল সেটা দিয়েছি, মানে সর্বস্ব। কিন্তু একটা প্রোডাকশন, এবং তখন তো যেটা হয় কম বয়সে ভীষণ কস্টলি প্রোডাকশন হয়, বয়সের সাথে সাথে ম্যাচুরিটির সাথে সাথে হ্যাঁ, এটার কোনো রিটার্ন নেই। তো যেদিন গেলাম প্রথম এনএসডি আমার ভীষণ জ্বর, আর প্রকাশজি আমাকে নিয়ে গেলেন। তো আমি বিভিন্ন ডিপার্টমেন্টে আমি প্রত্যেকের রুমে গেছিলাম, আর একটা কথা শুধু বলেছিলাম যে আমার কোনো রেফারেন্স চাই, আই জাস্ট নিড দ্য গাইডেন্স, কি করে কি করতে হবে। যাই হোক, তারপরে এই গ্র্যান্ড অ্যাপ্লাই এগুলো এই জানলাম, তখন ওই ফেস্টিভ্যাল, এই বিভিন্ন কালচারাল প্রোডাকশন, এগুলো এই একটা দুটো গ্র্যান্ড এরকম। তো এইটা হতে হতে না, এগুলো অফিসিয়াল এইগুলো দেখতে দেখতে আমি প্রথম দল একটা জায়গায় স্টাক আপ হয়ে গেল। দেবাশিস পানিক্কারজির কাছে কেরালে চলে গেছে। আর হরি খেলা বলে যে নাটকটা রমি করতো, রমির বাবা হঠাৎ করে হসপিটালাইজড হয়ে গেলেন, 7 দিন পরে দল ছত্তিশগড়ে বেরোবে এবং ওনারা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন। দেবাশিস বলছে এবার কেউ করার নেই, আর দেবাশিস বলছেন প্রোডাকশন টাকা ফেরত দিয়ে দাও। আর ওই সময় যে 25,000 না এরকম সামথিং ওনারা দেবেন, তার মধ্যে 5,000 টাকা এরকম কিছু দিয়ে দিয়েছে। ওটা না আমার কাছে, মানে আমি যেখানে সেই সময় হয়তো একটা লামসাম স্যালারি ড্র করেছি, আমি একটা স্কুলের গাড়ি পেয়েছি, আমি একটা ডিপার্টমেন্টের এইচওডি থেকেছি, কিন্তু তারপর ওই টাকাটা আমার কাছে এত লামসাম লাগছে, আমি না ছাড়তে পারছি না। এখন আমি মনে করি আমার অনেক জিনিস তোদের থেকে জানাবার। কেন কি আমি এই কয়েকদিন আগে আমার মেয়ের থেকে জানলাম যে তোদের জেনারেশনের একটা নাম আছে, কি আলফা না কিছু, হ্যাঁ না ওদের একটা আছে, হ্যাঁ ওরা আলফা, আর কি আছে বিটা, মানে আলফা বিটা গামা। তো এইসব পড়েছিলাম, ম্যাথ ফ্যাথ করেছি এইসব, কিন্তু ওই আলফা বিটা এইসব এই রয়েছে। আমাদের একটা কি বলেছে কি আছে আমি জানি না এরকম। তো সেটার সাথে সাথে এইটা জানলাম, আর এই জানাটা দেবাশিসের থেকেও আমি জেনেছি। দেবাশিস প্রচন্ড রকম আপডেট, এটা রাজেশ আরো ভালো। দেবাশিস ভীষণ আপডেট। আমার বাবা 78 ইয়ার্স, আমার বাবা ভীষণ আপডেট, মানে কোনো নতুন অ্যাপ তাড়াতাড়ি ইনস্টল করে দেখে নেয় কি এই হলো। আমি তো কত জিনিস বাকির থেকে জানি, একটু বলে দাও তো। আর দেবাশিস এই অতএব আমি দেখলাম যে জানা ব্যাপারটা নট অনলি থিয়েটার, জানাটা না প্রত্যেকটা সেক্টর এবং আমাদের জীবনেও। এই যে আমি যখন ওইখানে স্টার্ট আপ হলাম সেদিন, বা আমি আজকে যখন রোজগার করেছি, আমি যদি আজকে এই ক্রাইসিসে না পড়তাম, তাহলে কিন্তু আমি এই যে ধাক্কা খাওয়া এটা জানতাম। অতএব প্রত্যেকটা জিনিস। আর দল, এবার আসি এই ছোট ছোট ওয়ার্ডগুলো, যেমন কোলাবোরেশন হতেই পারে। আমি যদি একটা কাজের জন্য 5টা বন্ধু মিলে, যেটাও বললাম, আমরা দল মানে কি যে আমরা এই করবি রে এটা, আমি একটা নাচ করব, আমার একটা এমন ওটা কোরিওগ্রাফি আছে, আমাদের 5 জনের একটা দল, আমরা আজকে এখানে বেড়াতে যাচ্ছি, জায়গাটা এক্সপ্লোর করছি, দল। আমি নেপালের স্ট্রাকচারটা খানিকটা হলেও বুঝতে চাইছি, এবং চাইতে চাইতে একটা জিনিস আমি ওদের থেকে জেনেছি। ওদের একজন ছিলেন গোবিন্দ গোথেল, তিনি খুব নাম করা থিয়েটার আর্টিস্ট নেপাল। তো তিনি তার নামে একজন আর কি মেয়ে, তার নাম হচ্ছে ঘিমরিজ যুবরাজ।
সেই মহিলা একটা দল করলেন যার নাম শিল্পী থিয়েটার। তো সেই কাঠমান্ডু কখন বললেন, যখন কাঠমান্ডুতে 2010-12-তে ওই অসম্ভব ভূমিকম্পটা, 15 9,000 লোক মারা গেল, এই 9,000 ওরকম বাড়ি ঘর ধসে গেছে, 20,000 লোক মারা গেছে, বিশাল। সেই সময় এরা এই মেয়েটি কি করলেন, এই গোবিন্দ গোখলে যার কাছে উনি শিখেছেন, মানে তাকে কেন্দ্র করে তার থেকে শিখেছেন। সেই সময় ওই নেপালে হলো কি একটা অদ্ভুত ক্রাইসিস তৈরি হলো। কি ক্রাইসিস? মহিলাদের উপর ভায়োলেন্স, নানান ধরনের ক্রাইসিস, সোসাইটাল, যেটা তুই বললি যে সোসাইটাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এবং সেই সময় এরা কি, এই ভদ্রমহিলা কি করলেন, গ্রামে গ্রামে গিয়ে ওই যে পুলিশ ম্যান যারা রয়েছে, সেই সময় পুলিশ থানাও তৈরি হচ্ছে আর কি, আবার নতুন করে ফরমেশন হচ্ছে। তো সেই ম্যাসিভ জায়গা থেকে বার করতে, মানুষের মানসিক জায়গাটাকে বার করে আনতে তিনি গ্রামে গ্রামে গিয়ে এই থিয়েটারটা শুরু করলেন। এক্সপ্লোরেশনেরও দরকার। আর কিছু জিনিস আছে না, আমি নিজে যদি বোকা হই না, আমি যদি আমার মাথার মধ্যে এইটুকু ব্যাপার থাকে যে আমি যখন শিক্ষকতা করেছি আমার দায়িত্বের মধ্যে 50টা স্টুডেন্টকে পড়ানো, কিন্তু আমি যারা আগ্রহী সেরকম 5টা বাচ্চাকে আমি আরো বিশেষ করে কেন লেবার দিয়েছি, কারণ সেই 5টা বাচ্চা যদি আজকে এক্সপ্লোর করে না, আমার নামটাও কোথাও আসবে। এই জিনিসটা আমরা ভাবতে পারি না, এবং এই জিনিসটা বিশেষ করে হয়তো অনেকেই ভাবতে পারে না। তো আমার গুরু যখন আমায় বলতে পেরেছেন, তাহলে আমিও তো এই চেয়ারটায় বসেছি, তাহলে আমি কাকে বলবো যে বাবা তুই একটা দল কর বা তুই একটা কাজ কর। সোমা, তুমি যদি বুদ্ধিমতী হও তাহলে তোমার কাজের ছাপ যাতে পড়ে থাকে, সেই জন্য তুমি পরের জেনারেশন তৈরি করে যাবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ইন্সপিরেশন হওয়া উচিত, মানে আমাদের নিজেদেরকে এমন এই করতে হবে যে আমরা ওদের ইন্সপিরেশন হয়ে গেলাম। একদমই তাই, একদমই। কেন আমি ওর ইন্সপিরেশন আমি হতে গেলে না, ও যে জিনিসটাকে ভালো মনে করছে বা ও যেটাকে প্রেফার করছে, আমাকে সেইটাকে আগে রেসপেক্ট করে ওইটাতে আমি যে ইন্সপায়ার্ড হচ্ছি সেটা আমাকে আগে দেখাতে হবে। কারণ প্রত্যেকটা জিনিস না রেসিপ্রোকেশন করতে, রেসিপ্রোকেট করতে হবে। তো অতএব এটা দেওয়া নেওয়ার মধ্যে যে আমি আমার পরের জেনারেশন কি নিচ্ছে, এইটা আমার মনে হয় পরের জেনারেশন আমি দিতে কি পারছি। দিদি আমি আপনার দলে কাজ করতেছি, দাদা তোমার দলে কাজ করতেছি, এই যে দলটায় আসলো তাকে কি আমার শুধুই নাটক একটা প্রোডাকশন তৈরি করে তাকে বোঝানো যে এই যে প্রোডাকশনটা হলো, এটা কি ইম্পর্টেন্ট নাকি না? আমরা সারা বছর ধরে কিছু থিয়েটারের মানুষ, যেটা আমিও জানি না হয়তো, যে আমি একটু মিউজিকের কাউকে নিয়ে আসলাম, কি লাইটের একজনকে নিয়ে আসলাম, একটা ওয়ার্কশপ মূলক একটা কাজ হলো, সেটা কি করা খারাপ? আমি বিশ্বাস করি একটা নাটক তুলতে বেশিক্ষণ লাগে না। ওই তো 20, 25, 30 পৃষ্ঠার নাটক, সবার ব্রেন আছে, মুখস্থ করবে, ব্লকিং করবে, উঠে যাবে। কিন্তু এই যে ব্লকিং করে যে অভিনয়টা করছে, সেই ট্রেনিংটা সারা মাস ধরে, সেই অনুশীলনটা না থাকলে ম্যাক্সিমাম দল হচ্ছে রিহার্সাল, মানে যে সামনে শো স্ক্রিপ্টটা নিয়ে, এটাই ভুল, এটা ভুল। এখনকার জেনারেশন কেন থিয়েটারের কাছে আসছে না, এই যে বলা পরিষ্কার হিসেব, এটা এমন একটা ট্রান্সলেস জব যেখান থেকে আমার পেট চলে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সিরিয়াল বললে তো দেখা যায় সিরিয়ালে দুটো ঘটনা ঘটে, কিছু রোজগার আর কিছু এই কাল তোকে দেখলাম, কি দেখলো বলে না, কাল তোকে দেখলাম, মানে দেখেছি হ্যাঁ হ্যাঁ কি করেছে তাও জানে না, কাল তোকে দেখেছি ওই মানে এই কাঁচের মধ্যে দেখতে পেয়েছি। আর কি করিস তুই, থিয়েটার কোথায় যাবো নিশ্চয়ই, হ্যাঁ ভাবছি তোমার তুই থিয়েটার করিস কোথায়, এরকম না। তারপরে এটাও তো জিজ্ঞেস করে এখন নাটক করে। আমার মনে হচ্ছে যে এই যে আলোচনা আজকে আমরা সবাই মিলে এটা বুঝলাম যে শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আমাদের গেছোদের মধ্যে আজকে যারা যারা রয়েছে তাদেরকে আমরা এই সার্টিফিকেটটা দিচ্ছি, কারণ তারা যাতে এই শেখাটাকে
বজায় রাখে এবং ভবিষ্যতে কখনো যদি তাদের মনে হয় যে না তাদেরও একটা ছোট করে দল তৈরি করা যেতে পারে, যে যে শিক্ষাটা তারা পেয়েছে হয়তো তারা নিশ্চয়ই একদিন সেই জায়গায় পৌঁছবে, আমরা এটাই আশা রাখি। তো ফার্স্টে আমি অরিন্দমদের হাত থেকে দেবপ্রিয় দাস। দেবপ্রিয় আজকে সকালবেলা থেকে ভীষণ ভালো দায়িত্ব সামলেছে সবাইকে, ও স্কুল থেকে এসছে থিয়েটার করতে। আচ্ছা হ্যালো, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি শুভাশিসের হাত থেকে দিই ভাবিনী চৌধুরী। ভাবিনী অনেক ছোটবেলা থেকে করছি, ভাবিনী তো ভাবিনী। চলো তোমাকে একটা সার্টিফিকেট দিলাম। শিল্পী বিতান, ওই তো ফটোগ্রাফার আছে আমাদের। থ্যাংক ইউ বিতান। আমাদের মধ্যে আজকে এই আমাদের এইটার থেকে এইটার মানে TRLS লাইভের জন্ম হলো, সেটা হচ্ছে আমারই ছাত্র সন্তান সবই আমাদের দলের। ওর নাম দেবদূত, দেবদূত রে, ওর নিজের কোম্পানি এটা প্রোডাকশন। এটা আমার মেয়ের নামে অয়ন্তিকা দাস, সে এখন নেপালে বসে আছে কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ করে গেছে। সোমা মাইম থিয়েটার আমার কাছে একটা পরিবারের মতনই। সমাধির সাথে আমার সম্পর্ক আজ প্রায় 5 বছর, হ্যাঁ 20 সালে আলাপ করোনার সময়, সেইখান থেকে আজ 5 বছর ধরে আলাপ এবং একটা পরিবারের মতন হয়ে গেছে, নিজের দিদির মতন মনে হয় সমাধির সঙ্গে যখন কথা বলি। এবং সোমা মাইম থিয়েটার আমাদের কাটুরা চিত্তপট, আমার নাটকের দলের মনে হয় যেন একটা মানে সোমা মাইম থিয়েটার আর কাটুরা চিত্তপট আলাদা কিছু নয়। এবং তারা যে ভালো ভালো কাজ করছে সেই কাজগুলো আমি দেখেছি, অসম্ভব ভালো কাজ করছে তারা এই মুহূর্তে, এবং আগামী দিনে আরো ভালো কাজ করবে এটাই আশা রাখি। আর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে, আমার নাটকের দল কাটুরা চিত্তপটের পক্ষ থেকে, এবং আমরা যেন এরকম ভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি আগামী দিনে। ধন্যবাদ। আমরা সবাই জানি যে এটা যেটা আমাদের থাকে না সেটাকে আমাদের সবার সামনে ইলিউশনের মাধ্যমে আমরা দেখাই, সেরকমভাবেই মুকাভিনয়টা দাঁড়িয়ে রয়েছে এবং এরা তিনজন সেটা করে দেখিয়েছে। আপনারা দেখলেন যে বিভিন্ন ধরনের হাতের মুদ্রা, যেগুলো কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি কি মুদ্রা। ওরা যে প্রথম মুদ্রা করলে আমরা যে নমস্কার করি, সেই নমস্কারটা মুকুল হয়, অনেকে আমরা এরম নমস্কার করি, এটা ওই অধম চরিত্র যারা তারা এই ধরনের নমস্কার করে। প্রত্যেকটা হাতের মুদ্রার এক একটা করে মানে আছে। যেমন এটা সূচি, এটাকে বলা হয় সূচি। সেই সূচি দিয়ে আমরা কি করি, চুপ করি কিংবা কাউকে নির্দেশ করি। তো এই যে মুদ্রাগুলো বা সর্প কিংবা হরিণ কিংবা ভ্রমর, যেগুলো আমরা করি, এইগুলো ভীষণ প্রয়োজন শেখা। এবং সেই সঙ্গে সঙ্গে পদচালনা, যেহেতু ওরা ছোট সে কারণে ওরা প্রিলিমিনারি বা বিগিনার্স হিসেবে যেহেতু রয়েছে, সেহেতু এরকম একটা প্রয়োগ দিয়ে আমরা এই মাইমের একটা ছোট্ট অংশ ওদের দিয়ে করার চেষ্টা করছি।
So this is how a director became a director beyond of his education or his whatever he has learned from his guru. সেটাই আমরা শিক্ষা পাচ্ছি এবং সেটাই আগামী দিনে আমি বলবো যে যারাই সঙ্গে আছো গার্জেনও আছেন প্রত্যেকে জুড়ে থাকুন, আদারওয়াইজ এটা একটা এমন এনশিয়েন্ট পার্ট। আমরা এবছর থিয়েটারে এটা এমফাসিস দিয়েছি যে নাটকের দলের থেকে শুনবো আর মাইমের দলের কাজ দেখবো। এটা মানে আমাদের সুমনা আমাদের সুমনা আমাদের সোমা মাইম থিয়েটারের আরেকজন কি বলবো ওদিকে আরেকজন গেছো আর কি বড় গেছো, তো সুমনার হাত থেকে আমরা আজকে পুরস্কার তুলে দিচ্ছি। সোমা মাইম থিয়েটারের সঙ্গে আমাদের বহু বছরের সম্পর্ক এবং খুব আত্মীয়ের মতো। সোমা মাইম থিয়েটার খুব সুন্দর সুন্দর কাজ করছে। থিয়েটারের 5 বছর আমরা আজকে প্রোগ্রাম করে খুব আনন্দিত এবং সোমা মাইম থিয়েটার যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও প্রচুর থিয়েটার নিয়ে সুন্দর সুন্দর কাজ করছে, ছেলে মেয়েদের নিয়ে, নতুন ছেলে মেয়েদের নিয়ে, তাতে থিয়েটার আরো সমৃদ্ধ হবে। এবং আমি মাইম আর্টিস্ট হিসেবে বলছি মূকাভিনয় খুব সমৃদ্ধ করছে সোমা মাইম থিয়েটার। এর জন্য সোমা মাইম থিয়েটারকে অসংখ্য ধন্যবাদ। আরো ভালো কাজ করুক, শুভ হোক, সবার শুভ হোক। নমস্কার। সোমাদির সাথে আমার পরিচয় বহুদিনের এবং সোমা মাইম থিয়েটার বা আমাদের দল সবুজ আমরা আত্মীয় একরকম ভাবে। আমি আজকে প্রথম সমাধির অনুষ্ঠানে এসেছি তা নয়, সমাধির দলেও আমি গেছি, বহুবার গেছি, আমরা কাজ করেছি। আজকের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগলো। এই ধরনের সেমিনার, এই ধরনের অনুষ্ঠান এবং বাচ্চাদের নিয়ে যে এইরকম একটা কাজ সমাধি বছর পর বছর করে চলছে, এটা খুব ইন্টারেস্টিং। বাংলা থিয়েটারের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজে জয়। আশ্চর্য করলি তুই। বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠফাটা রোদ, মাটি হচ্ছে পেতে, পা ফেলা যায় না। পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে, আর তুই এই বৈশাখে রোদ পাচ্ছিস।
কাছে জলই প্রয়োজন, বাকি সব কিছু না। দাও জল দাও, জল দাও, এসব কিছু না। দাও জল দাও, তৃষ্ণার্তের জল, যার আমি জীবন। দাও জল দাও। আমার যেটা মনে হয় যে এদের শেখার পরিধি আরো 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 অনেক বাড়বে, কারণ এদের যারা আমাদের পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে তাদের তারা যারা ছিল তারা আবার এখন আলাদা একটা কাজ করে, আলাদাভাবে তাদেরকে করানো হয়। তো ছোটদের নিয়ে এই কাজগুলোকে ছোট 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 করে আর কি এরা নিজেদের মতন করে করছে। আবার এরাই কিন্তু নাগডুমাডুম করছে দা নোজ। এমন একটা লোক যে আমাকে মানে কি বলবো এত রিলিফ দেয় কেন কে জানে, মানে এরকম আছে এত রিলিফ দিচ্ছেন কেন, একটুখানি বিরক্ত করেছিলাম রাত্রিবেলা 1টার সময়, 2টার সময় ফোন ব্যাক করেছিলাম। হ্যাঁ মানে এমন একটা ये इतना মানে इतना हेल्पफुल तो कोई मैंने वो एडजेक्टिव हो गया अभी। हेल्पफुल हम नहीं बोलेंगे, हम बोले कि ये हमारे परिवार के है एक सदस्य, जहाँ भी जाए मैंने जब भी कुछ भी लगे तो सुरेंद्र इज देयर ऑलवेज। तो थैंक यू सुरेंद्र, আমরা প্রত্যেকবার তোমাকে সম্মান জানাই। মালা তো তোমার গাথা না, মালিনী মালা তো তোমার গাথা না, এই যে দেখি কথা মালা, এই যে দেখি কথা মালা, সুরে সুরে কথা কয়, মালা তো তোমার গাথা না, মালিনী মালা তো তোমার গাথা না। 1897 সালের আলিবাবা নাটকটার গল্প হচ্ছে অমরেন্দ্রনাথ দত্তের ডিরেকশন হয়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাপীঠের লেখা। আলিবাবা অমরেন্দ্রনাথ দত্ত ছিলেন তখনকার যুগের এখন যেটা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মানে মারাত্মক ভালো অর্গানাইজার। तेरे लिए रोजे रोजे आखिया लाल तुये तूने ही आवे, सकीन घर का मजा बुरावे। तेरे लिए रोजे रोजे आखिया लाल तुये तूने ही आवे, सकीन घर का मजा बुरावे। बेईमान को ऐसा है छोड़ी दे दे सैया, छोड़ी दे ले अरे चुन चुन पेयाला करम बेदम, आखिया लाल लाल, आखिया लाल लाल, निशा चलता है ओ निशा चलता है चम चम चम। अरे चुन चुन पेयाला करम बेदम, विस्की डक मत देव फाक, झाके झाक पुलाव का। अरे विस्की डक मत देव फाक, ঝাঁকে ঝাঁক উড়াও কেন, আমি জানি তুমি শশী গাইতে পারি। থিয়েটার এটা কিভাবে করেছে, ওই পজিশন মানে যে মদ খেয়ে এখানে কিন্তু এটা আনতে হবে, এখানে গান শোনাচ্ছি না, নাটকের আমি যেন ছবিটি ললিত লবঙ্গ লতা কবিটি, আমি যেন ছবিটি
তাই ভালোবাসে স্বামী সর্বে সর্বময়ী আমি, তাই ভালোবাসে স্বামী সর্বে সর্বময়ী আমি। উনি আনেন খেটে খুটে আমার হাতে চাবি, অন্ধকারে অন্তরে যে অশ্রু আদর করে, একদিন আসবে, একদিন আসবে, কেউ কেউ পাবে, একদিন আসবে, সেদিন সবাই উঁচু গলায় জয় ধ্বনি দেব আমরা। থেকে ওই ভিখারির ছেলেটা মঙ্গল মোটা বেদির ওপর সিংহাসনে বসবে, থেকে ওই ভিখারির ছেলেটা মঙ্গল মোটা বেদির ওপর সিংহাসনে বসবে। যার যা ইচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও বললেই লোক আসবে। কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন গোলযোগ শুনতে পারেন না। কথা বলো না, না না, শব্দ করো না, না, কথা বলো না, না না, শব্দ করো না, না। ও কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন গোলযোগ শুনতে পারেন না। বাবা ধরবো আমি যা হাতে কাছে বাবা, মেরি বাবা, মেরি বাবা, মেরি বাবা, মেরি বাবা। সোনা চাই, সোনা চাই, সোনা চাই, সোনা চাই, সোনা চাই, শুনে গানা চাই, সোনা চাই, সোনা চাই, শুনে গানা চাই, সবচেয়ে বেশি করে চাই বর্ষতা মানা চাই, আর আর গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় আনা চাই। আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক, সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সোমা মাইন থিয়েটারের আয়োজনে আজকে থিয়েনার যে অনুষ্ঠানটা হলো, থিয়েটারকে নিয়ে একটি সেমিনার, তারপর ওদের মাইমের একটি নাটক, অন্য দলের আরেকটি নাটক, এরকম ছিল। কিন্তু খুব ভালো, মানে সবচেয়ে বড় কথা সোমার সাথে আমার সম্পর্ক অনেক দিনের এবং আমার ছোট বোনের মতো, এতটাই আন্তরিক যে মনে হয়নি যে আমরা কোনো একটা সেমিনারে এসেছি, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা মানে কিছু ভারী ভারী কথা বলতে হবে। একটি সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম সবার সাথে, এবং এই ধরনের কাজও করে, খুব আন্তরিকতার সঙ্গে করে। আমি আজকে এসে আমার খুব ভালো লেগেছে, কিছু থিয়েটারের গানও শোনালাম ওদেরকে, এবং এরপরও প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হোক এবং সোমা মাইম থিয়েটার অনেক অনেক দূরে হোক ভালো ভালো কাজের মাধ্যমে, এটাই আমার আশা এবং আমার মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা, যাই বলি না কেন। থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারকে একটু ভালোবাসুন, এটাই আমাদের থিয়েটারের লোকদের একটা আবেদন।
যেন আমরা সবাই থাকতে পারি একসাথে আর কি, থিয়েটারটাকে নিয়ে বাঁচতে পারি, এটাই। সোমা মাইম যে কাজটি করছে খুব ভালো কাজ, ওরা প্রত্যেক বছর করুক, আমি সব সময় ওদের সঙ্গে থাকবো। আজকের মোটামুটি 4টে থেকে এখনো অবধি একটা দারুণ সময় কাটলো, এবং এই সময়টা সম্পূর্ণভাবে কাটলো সোমা মাইম থিয়েটারের সঙ্গে এবং ওদের জন্যে। এবং ওদের জন্যে আমার রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভ কামনা। আরো অনেক দিন ধরে এরকম সুন্দরভাবে চলুক সোমা মাইম থিয়েটার, এবং সেখানে যত কলা কুশলী আছে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই সোমা দাসকে। আরো অনেক গুণী গুণী মানুষের সঙ্গে সময় কাটলো, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভ রাত্রি। নমস্কার। সোমা মাইম থিয়েটারের ৫ম বর্ষের থিয়েটার আজকে অনুষ্ঠিত হলো থিয়েপেক্স ব্ল্যাক বক্সে, এবং আমরা ভীষণ খুশি। বিশেষ করে আমার খুব আনন্দ হচ্ছে যে এই থিয়েটারের যাপনে মূকাভিনয় নিয়ে আমাদের যে চর্চা 10 বছর ধরে আমরা আমাদের দল থেকে করছি, তাতে থিয়েটার এমন একটা সাবজেক্ট যেখানে থিয়েটারের কথা আমরা সেমিনার হয়ে যেভাবে শুনি চিরাচরিত ভাবে, তার থেকে আমরা একটু ভেঙে চুরে আড্ডা মধ্যে থেকে আমরা একটা শিখতে চাইছিলাম। তো এটা আমার মনে হয়েছে বা আমাদের দলেরও মনে হয়েছে যে এভাবে একটা আড্ডার চলে একেবারে মানুষের ঘরের কথা, মনের কথা, থিয়েটারের ঘরের কথা কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এই কারণেই আমাদের এই থিয়েনার অর্থাৎ থিয়েটার এবং সেমিনার, সেই সেমিটা কেটে গিয়ে থিয়েনার। তো সেটা আমরা শুরু করেছিলাম সোমা মাইম থিয়েটারের SMT এরিনায় 2021-এ জুলাই মাসে সম্ভবত, এবং সেখানেও থিয়েটারের মানুষরা ছিলেন, তারা সেখানে কথা বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন। তারপর আমরা বছর 3 ধরে এটাকে থিয়েপেক্সে নিয়ে এসেছি, কারণ থিয়েপেক্স এমন একটা জায়গা যেখানে প্রচুর মানুষ থিয়েটার আসেন করতে এবং থিয়েটার দেখতে আসেন। আর এই পুরো বিষয়টা আমাদের সোমা মাইম থিয়েটার SMT এরিনা যাপনের মতনই একটা ঘরের মধ্যে থিয়েটার, অর্থাৎ খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে মানুষ যেমন ভাবে চলে, থিয়েটারটাও একটা অ্যাজ আ দৈনন্দিন বিষয় হয়ে যেতে পারে যারা থিয়েটার আর্টিস্ট, সেইটার একটা ভীষণ নিদর্শন মনে হয় থিয়েপেক্স। তো সেই কারণে থিয়েপেক্স বেছে নেওয়া, এবং আমরা পরপর 3 বছর ধরে আমরা এই থিয়েটারটা এখানে করছি। এবারে আমরা ব্ল্যাক বক্সে করলাম, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন খাটুরা চিত্তপটের শুভাশিস রায়চৌধুরী, এবং সবুজ সাংস্কৃতিক থেকে শ্রী রাজেশ দেবনাথ, এবং থিয়েটার পার্সোনালিটি শ্রীমতী দেবযানী মুখার্জি, এবং ছিলেন অরিন্দম রায়, অরিন্দম দা, ভীষণ আমাদের পরিচিত ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী থেকে, আর মডারেটর হিসেবে ছিলাম আমি। এছাড়াও আমাদের পরশ কালচারাল সোসাইটি অর্গানাইজেশন থেকে ঠাকুরনগর, সেখান থেকে মূকাভিনয় ছিল, এবং সোমা মাইম থিয়েটারের চণ্ডালিকা, এবং শেষে অরিন্দম দার অসাধারণ একটা সঙ্গীত পরিবেশন আমরা শুনলাম, দেখলাম। বিশেষ করে হারিয়ে যাওয়া যে নাটকের গান, যে নাটকগুলো হতো একটা সময়, প্রাচীন ইতিহাস যখন নাটকের গড়ে উঠছে সারা বাংলা জুড়ে, সেই যে ইতিহাসটা সেটা আজকের ছেলেমেয়েরা একটু মানে কতটা জানছে, কতটা তাদের আসলে ঠিক প্রয়োজন মনে হচ্ছে, বা তারা শুনতে চাইছে কিনা পরবর্তীকালে, এটা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল বলেই আমরা অরিন্দম দার গানকে নিয়েছি। এবং শেষে দেখলাম যে এই সেশনটাকে এখনকার জেনারেশন অর্থাৎ জেনজি আরো বেশি করে চাইলো। তো এইটাই আমার মনে হয় যে থিয়েটারের থেকে আমাদের শিক্ষা, প্রত্যেকটা সময় আমরা একটা অন্য রকম ধারাকে আমরা শিখতে মানে চলেছি এবং শিখেই চলেছি। সেটা হলো যে থিয়েটার আপামর মানুষের কাছে অনেক অনেক বড় ভাবে, অনেক বড় আকারে আসলে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো সবসময় ডিপ্রেশন অর্থাৎ সবসময় হতাশার কথা বলি, আমার মনে হয় যে থিয়েটার যতবার করে এই একদিনের অনুষ্ঠান আমাদের বুঝিয়ে যায় যে থিয়েটার আসলে থেমে নেই, থিয়েটার ক্রমাগত চলে যাচ্ছে। এবং পরিশেষে আজকের TRLS যে আমাদের ছিল, আমাদের মিডিয়া পার্টনার এবং শিল্পী বিতান মাল্টিমিডিয়া এবং সুখবর পত্রিকা এবং আপামর দর্শক যারা এসছেন, তাদের প্রত্যেককে
পক্ষে, সোমা মাইম থিয়েটারের পক্ষ থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার সামনে রয়েছেন, যারা এটা মানে লাইভ দেখছেন বা ভার্চুয়ালি দেখছেন, ডিজিটালাইজড দেখছেন, সেই সমস্ত দর্শকদের কাছে আমার এটাই আবেদন যে এই ধরনের ছোট ছোট কাজ করতে করতেই জীবনটা, থিয়েটারের জীবনটা কিন্তু চলতে থাকে, থেমে যাওয়াটা কোনো বড় কথা নয়, আসলে চলতে থাকাটা সব থেকে বড় কথা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থিয়েটারে থাকুন, মূকাভিনয় নিয়ে বাঁচুন। থ্যাংক ইউ।